আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করতে চাই আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান বই নামে যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ে টাইপ 4-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 4-এর নাম দিয়েছি ব্যাংক সংক্রান্ত লেনদেন, এবং এই টাইপে আমরা 49 থেকে 55 প্রায় 6টি বা 7টির মতো বহু নির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো, আমাদের 49 নম্বর প্রশ্নে কি বলা আছে? আমাদের 49 নম্বর প্রশ্নে বলেছে ব্যাংক বিবরণী কি। এই কি বলা আছে? 49 নম্বর প্রশ্নে বলেছে ব্যাংক বিবরণী কি। আমরা সবাই জানি যে ব্যাংক বিবরণী রয়েছে। আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি, এই ব্যাংকে টাকা জমা রাখাটাই আমরা দুইজনে হিসাব রাখি। দুইজন বলতে কি, মানে আমি একজন আমানতকারী, আমি ব্যাংকে টাকা জমা রেখে আমি হিসাব রাখি। ব্যাংকে যে আমি টাকা জমা রাখছি, ব্যাংকও কিন্তু আমার টাকার হিসাব রাখে। ব্যাংকও কিন্তু আমার টাকার হিসাব রাখে। খেয়াল করো, আমি যখন ব্যাংকে টাকা জমা রাখছি তখন এখানে দুইটা পক্ষ সৃষ্টি হয়ে যায়। একটা হচ্ছে আমি 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 যিনি টাকা জমা রাখতেছি, যিনি টাকা জমা রাখে তার নাম হচ্ছে আমানতকারী। আমানতকারী। আর যার কাছে টাকা জমা রাখতেছে সে হচ্ছে ব্যাংক। আমানতকারী তার টাকার হিসাব রাখে নগদান বইয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? নগদান বইয়ের মাধ্যমে। ব্যাংক তার আমানতকারীর টাকা হিসাব রাখে পাস বইয়ের মাধ্যমে। পাস বই বা যেটাকে আমরা ব্যাংক বিবরণী বলতেছি। পাস বই যেটাকে আমরা ব্যাংক বিবরণী বলতেছি। তাহলে ভাইয়া, ব্যাংক বিবরণীতে আমানতকারীর ব্যাংক হিসাবের পূর্ণ বিবরণ থাকে, অর্থাৎ আমরা যেটাকে ব্যাংক স্টেটমেন্ট বলি, তাই না? যে আমার ব্যাংকে আমি কবে টাকা জমা দিয়েছি, কবে টাকা উত্তোলন করেছি, এখন কত টাকা উদ্ধৃত বা ব্যালেন্স রয়েছে, এই জিনিসগুলোর একটা পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ একটা হিসাব। আচ্ছা, 50 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে পাওনা আদায়ের জন্য প্রতিষ্ঠান যে ধরনের চেক পায়। দেখো, আমাদের চেকের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। আমাদের চেক রয়েছে হচ্ছে বাহক চেক। বাহক চেক মানে হচ্ছে চেকটা যখন যার কাছে থাকে তার চেক হয়ে যায়। আমাদের চেক আছে হচ্ছে হুকুম চেক। হুকুম চেক মানে কি? হুকুম চেক মানে হচ্ছে আমি একটা ব্যক্তির নাম বলে দিই, ওই ব্যক্তি চেকটা উত্তোলন করতে পারেন, চেকটা ভাঙাইতে পারেন। সবচেয়ে নিরাপদ চেক হচ্ছে আমাদের দাগ কাটা চেক। সবচেয়ে নিরাপদ চেক কি আমাদের জন্য? দাগ কাটা চেক। যেই চেকের বাম পাশে এমন আড়াআড়ি ভাবে দুইটা দাগ কেটে দেওয়া হয় এবং এই দাগের মাঝখানে একটা হিসাব নাম্বার লিখে দেওয়া হয়। চেকটা যেই ব্যক্তি ব্যাংকে উপস্থাপন করুক না কেন, টাকাটা ওই যে আড়াআড়ি করে বাঁ পাশে দুইটা দাগ কাটা ওই দাগের মাঝখানে যেই অ্যাকাউন্ট নাম্বারটা লেখা আছে, ওই অ্যাকাউন্টে টাকা জমা হবে। এই কারণে দাগ কাটা চেককে বলা হয় সবচেয়ে নিরাপদ চেক। এবং একটা প্রতিষ্ঠান সে অবশ্যই চাইবে তার প্রতিষ্ঠানের চেকটা সবচেয়ে নিরাপদ চেক হোক। এই জন্য আমাদের জন্য মানে কোন চেকটা সুবিধাজনক বা কোন চেকটা প্রতিষ্ঠান ব্যবহার করে, সেটা হচ্ছে দাগ কাটা চেক। সেটা কি? সেটা হচ্ছে দাগ কাটা চেক। ওকে, চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 51। 51 নম্বর প্রশ্নে কি বলেছে? ব্যাংক বিবরণী ও আমানতকারীর নগদ বইয়ের জেরের মধ্যে গরমিল হওয়ার কারণ। গরমিল হওয়ার কারণ কি? গরমিল হওয়ার কারণ হচ্ছে চেক যদি প্রত্যাখ্যাত হয়ে যায়, তারপর হচ্ছে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, তাইলে আমার ব্যাংকের টাকা এবং আমার নগদের টাকা, মানে ব্যাংকের টাকা নগদের টাকা বলতে আমি যে হিসাব রাখতেছি, খেয়াল করো ভাইয়া, একটু ডিপলি আলোচনা করে দিই, একটু ডিপলি আলোচনা করি। দেখো, আমি একজন আমানতকারী হিসাবে যেই বইতে হিসাব রাখছি সেটার নাম হচ্ছে নগদান বই। সেটার নাম কি ভাইয়া? সেটার নাম হচ্ছে নগদান বই। এবং ব্যাংক যেই বইতে হিসাব রাখতেছে, ব্যাংক আমার টাকাকে যেই বইতে হিসাব রাখতেছে সেই বইয়ের নাম হচ্ছে পাস বই। আমি যেই বইতে হিসাব রাখছি সেটার নাম হচ্ছে কি? নগদান বই। ব্যাংক যেই বইতে হিসাব রাখছে সেটার নাম হচ্ছে পাস বই। একটা নির্দিষ্ট সময় পরে আমার হিসাব মতে এবং ব্যাংকের হিসাব মতে টাকার একটা গরমিল দেখা দিতে পারে। আমি বলছি না গরমিল দেখা দিবে, বাট গরমিলটা আসলে দেখা দেয়। গরমিলটা দেখা দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে এমন অনেক লেনদেন থাকে যেটা আমি আমার নগদান বইতে লিপিবদ্ধ করেছি, কিন্তু ব্যাংক ওইটা লিপিবদ্ধ করে নাই। আবার এমন অনেক ধরনের লেনদেন থাকতে পারে যেটা ব্যাংক লিপিবদ্ধ করছে, কিন্তু আমি সেটা লিপিবদ্ধ করি নাই বা লিপিবদ্ধ করতে
পারি নাই, তাই না? তো এই ধরনের একটা ঝামেলা কিন্তু হয়। এই ঝামেলাগুলো মূলত সৃষ্টি হয় এই যে চেক যদি প্রত্যাখ্যাত হয়ে যায়, তারপর হচ্ছে ব্যাংক যদি আমাদের সুদ মঞ্জুর করে, মানে ব্যাংক রিলেটেড যে কাহিনীগুলো আছে ওই জায়গাতেই গরমিল হবে। এখানে বলছে দেনাদার হতে আদায়, আমাকে তো বলে নাই দেনাদার থেকে চেক প্রাপ্তি, বলছে দেনাদার থেকে আদায়। তাহলে আমি ধরে নিচ্ছি যেহেতু কোনো কিছু বলে নাই, তার মানে দেনাদারের কাছ থেকে আমি নগদে টাকা পাইছি, এবং নগদে টাকা পাইলে ওটা তো ব্যাংককে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। তাহলে যেহেতু এই দুইটা লেনদেনে আমার ব্যাংক সম্পর্কিত, এজন্য উত্তর কি এই দুইটাই। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, ব্যাংক কাদের উপর ব্যাংক চার্জ ও ব্যাংক সুদ ধার্য করে? ব্যাংক তার গ্রাহকের উপরে, ব্যাংক তার ব্যাংকের গ্রাহকের উপরে ব্যাংক সুদ বা ব্যাংক চার্জ ধার্য করেন। এই গ্রাহকের আরেকটা নাম হচ্ছে মক্কেল। আমরা মূলত মক্কেল বলতে আসলে বুঝাই বলদ কোনো ব্যক্তিকে, তাই না? প্রচলিত ভাষায় আমরা বলি তুই বেটা একটা মক্কেল, মানে এইটা আমরা এই অর্থে বোঝাই যে মানে ওই লোকটা একটু বোকা, এই জন্য বোঝাই। বাট মক্কেল শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে ক্লায়েন্ট, বা আমরা বাংলায় বলতে পারি গ্রাহক। তাহলে ব্যাংক যেহেতু তার গ্রাহকের উপরে চার্জ করে, তার গ্রাহককে সুদ দেয়, আর গ্রাহকের আরেকটা সিনোনিম যেহেতু মক্কেল, তাহলে আমরা উত্তর হিসাবে মক্কেলটা গ্রহণ করতে পারি। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 53 নম্বর প্রশ্নে। কি বলা আছে 53 নম্বর প্রশ্নে? একটি ব্যাংক এক মাসে যে পরিমাণে চেক পরিশোধ করে তার মোট পরিমাণ জানতে, তার মোট পরিমাণ কোনটি থেকে জানতে পারে? তার মোট পরিমাণ জানতে পারে ব্যাংক বিবরণীর মাধ্যমে। কারণ ব্যাংক বিবরণীতে আমি চেকে, মানে আমার ব্যাংকের লেনদেন হয়েছে ওইগুলো লিপিবদ্ধ করা থাকে। তো চেক তো ব্যাংক, আমি এক মাসে কতগুলা ট্রানজ্যাকশন চেকের মাধ্যমে করছি, মোট কত টাকার ট্রানজ্যাকশন চেকের মাধ্যমে করছি, ওটার হিসাব আমি খুব সহজেই বের করতে পারি যদি আমি ব্যাংক বিবরণীর দিকে তাকাই, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক। আচ্ছা, 54 নম্বর প্রশ্ন বলেছে আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি? আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি হচ্ছে পাসবই। অর্থাৎ আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কি? পাসবই। মানে ব্যাংক যেই বিবরণীতে, ব্যাংক যেই বইতে গ্রাহকের টাকার হিসাব রাখছে ওই বইটা, ব্যাংক যেই বইতে, যেই বিবরণীতে গ্রাহকের টাকার হিসাব রাখছে ওই বইটা বা ওই বিবরণীটা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 55 নম্বর প্রশ্ন। কি বলা আছে? দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ এক ঘরা নগদান বইয়ের কোথায় লিপিবদ্ধ হবে? কয় ঘরা নগদান বইয়ের? এক ঘরা নগদান বইয়ের কোথায় লিপিবদ্ধ হবে? উত্তর হচ্ছে কি কোনো দিকেই লেখা হয় না। তার কারণ কি? তার কারণ আমরা সবাই জানি এক ঘরা নগদান বইতে, এক ঘরা নগদান বই, এক ঘরা নগদান বইতে শুধুমাত্র লিপিবদ্ধ হয় নগদ লেনদেনগুলা। কোন লেনদেনগুলা ভাইয়া? নগদ লেনদেনগুলা। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে দেখো আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের টাইপ 4 এরও বেশ কিছু প্রশ্ন আমরা সমাধান করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা টাইপ 5 আলোচনা করব, গাণিতিক সমস্যা নিয়ে লম্বা একটা আলোচনা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।